দিনের কথা। এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত এক পরিশ্রমী কাঠুরে, নাম হরিদাস। তার একমাত্র মেয়ে মেঘমালা, রূপে যেমন অপূর্ব তেমনি জ্ঞানেও সবার থেকে এগিয়ে। একদিন দুপুরবেলা, বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না? হ্যাঁ রে মা, খেতে তো হবেই, না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো, এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে, আবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ আসছি, তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ, আমি এখনই আসছি। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। এই বলে হরিদাস খেতে যায়। এই দে মা, দে, তাড়াতাড়ি করে খেতে দে। খেয়ে দে, এখনই আবার কাঠ কাটতে যেতে হবে। খেতে বসেও তো তাড়াহুড়ো করছো কেন? খাওয়াটা তো আস্তে ধীরে খেতে পারো। আস্তে ধীরে খেলে চলবে না, আর দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে। তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে কি আর আস্ত রাখবে? মারে, তোর মা মরার পরদিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট? শুধু রান্না করা আর কাপড় চোপড় ধোয়া, এতে আবার কষ্ট কিসের? কষ্ট তো তুমি করো বাবা, সারাদিন কাঠ কেটে সেগুলো মাথায় নিয়ে বিক্রি করো। কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে করার কথা না, এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয়। এখন যদি একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারি, তবেই আমি একটু শান্তি পাই। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে? তোমাকে কে দেখবে? আর ওই সব বিয়ে আমি করব না। তাই বললে কি হয় মা? মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হয়। খবরদার বাবা, আমার বিয়ের কথা একদম বলবে না। আমি বিয়ে করব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। ঠিক আছে মা, ঠিক আছে। আচ্ছা মা, তাহলে এখন যাই। যাও বাবা, কিন্তু দিন থাকতেই ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, দিন থাকতেই ফিরে আসবো। এই বলে রঘুবীর জঙ্গলে কাঠ কাটার জন্যে বার হয়ে যায়। এই তো, এখানে একটা মরা গাছ পড়ে আছে, এটা কাটলেই আজকের কাজ হয়ে যাবে, এটাই কেটে নিয়ে যাই। এই বলেই সে কাঠ কাটতে শুরু করে। কাঠ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায়। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি। এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে। জানি না আজ সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। সে মনে মনে ভয় পাচ্ছিল আর বাড়ির দিকে তাড়াতাড়ি যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার সামনে বাঘ চলে আসে। ওরে বাবা, এত বড় বাঘ, এবারে কি হবে? তাড়াতাড়ি পালাই, না হলে আজকে আর বেঁচে ফিরতে পারবো না। ওরে বাবা, কোনো মতে জানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এত রাতে এখন কোথায় যাই? এই জঙ্গলে তো কোনো রাস্তা চিনতে পারছি না, তাহলে বাড়ি যাব কিভাবে? সে হঠাৎ করে এক জায়গায় আলো জ্বলতে দেখে। ও, ওই তো, ওখানে একটা আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানে নিশ্চয়ই মানুষ আছে। আলোটা খুব দূরে নয়, ওখানে গেলে কাউকে না কাউকে পেয়েই যাব। চল, ওখানেই যাই, তাহলে অন্তত রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো। ওদিকে চাঁদনি একা একা বসে চিন্তা করছে। এত রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। কখনো তো এত রাত করে না। বাবা কোনো বিপদে পড়লো না তো? বাবার কিছু হলে আমি একা এই জঙ্গলে কিভাবে থাকবো? হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ রেখো। এদিকে রঘুবীর এসে পৌঁছলো একটা বড় রাজপ্রাসাদের সামনে। এ তো দেখছি একটা রাজপ্রাসাদ, তার মানে এখান থেকেই আলোটা আসছিল। যাই হোক, বাঁচতে হলে ভেতরে যেতেই হবে। সে আস্তে আস্তে প্রাসাদের ভিতরে ঢুকে পড়ল, কিন্তু সে কাউকে খুঁজে পাচ্ছিল না।
শুনছেন? কেউ কি আছেন? একটু বাইরে বার হন, আমি খুব বিপদে পড়েছি। কেউ থাকলে একটু বাইরে আসুন। কেউ কি আছেন? এই বলার পরেই হঠাৎ ওখানে একটি সাধু বাবা হাজির হয় আর বলে, তুই কে? এখানে এসেছিস কেন? বল তোর কি প্রয়োজন? বাবা, আমি এক গরিব কাঠুরে। বনে কাঠ কাটতে কাটতে রাত হয়ে গিয়েছিল। পথে বাঘের ভয়, তাই এখানে একটু আশ্রয়ের জন্য চলে এসেছি। ঠিক আছে, তুই এখানে থাকতে পারিস, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি, মনে রাখিস। বাড়িতে গিয়ে আর কি বা দেখব? হয়তো আমার ভাঙা কুড়ে ঘর, আর না হয় পড়ে থাকা কোনো কাঠ। ঠিক আছে সাধু বাবা, আমি আপনার শর্তে রাজি, তবে আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন। ঠিক আছে, ভেতরে চলো, তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি। এই নে, এগুলো খেয়ে আজকের রাতটা এখানে কাটিয়ে দে। সকাল হলে সোজা বাড়ি চলে যাবি। আর মনে রাখিস, কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটাই আমাকে দিয়ে যাবি, তা না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা। পরের দিন সকালে রঘুবীর বাড়ির দিকে রওনা দিল। বহু কষ্টে সে নিজের কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের দিকে তাকাতেই তার চোখ পড়ল তার প্রিয় মেয়ে চাঁদনির ওপর। মুহূর্তের মধ্যেই তার আকাশ ভেঙে পড়ল। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! আমি কেন প্রথমেই আমার মেয়েকে দেখতে পেলাম? হায় হায়, আমার এই কি সর্বনাশ হলো! বাবা, কি সর্বনাশ হয়েছে? এভাবে কাঁদছো কেন? তুমি সারা রাত কোথায় ছিলে? মারে, যান বাঁচানোর জন্য আমি সারা রাত এক সাধুর আশ্রয়ে ছিলাম। সেই সাধু আমাকে শর্ত দিয়েছিল, সেখানে থাকতে হলে সকালে বাড়িতে ফিরে প্রথমে যা দেখব সেটা তাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি তো তোকেই প্রথমে দেখেছি। এসব কি বলছো বাবা? তুমি কি সত্যি এমন কথা দিয়ে এসেছো? হ্যাঁ রে মা, আমি কথা দিয়ে এসেছি। কিন্তু তুই চিন্তা করিস না, দরকার হলে আমি সেই সাধুর পায়ে পড়ে তার কাছে তোকে ভিক্ষে চাইব। না বাবা, তুমি যখন কথা দিয়েছো আমাকে তো যেতেই হবে। চলো এখনই সেই সাধুর কাছে যাই। কিন্তু মা। কোনো কিন্তু নয়। তুমি আমাকে হারানোর ভয় পাচ্ছ, তাই না? যদি তিনি সত্যিকারের সাধু হয়ে থাকেন তাহলে তিনি কখনো আমার ক্ষতি করবেন না। চলো বাবা। ঠিক আছে মা, চল। দুজনে হাঁটতে হাঁটতে আবার সেই পরিত্যক্ত রাজমহলে পৌঁছায়। এসেছিস তাহলে? হ্যাঁ, এসেছি সাধু বাবা, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি বলেছিলেন বাড়িতে গিয়ে প্রথমে যা দেখব সেটা আপনাকে দিতে হবে, কিন্তু আমি প্রথমে আমার মেয়েকেই দেখেছি। আমার একমাত্র মেয়েকে আমি আপনাকে দিতে পারবো না। আপনি আমায় ক্ষমা করুন। তা বললেই তো হবে না, তুই আমাকে কথা দিয়েছিস। এখন যদি সেই কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হবে। তুই তোর মেয়েকে চিরতরের জন্য হারিয়ে ফেলবি। না সাধু বাবা, না। আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে তাই আমি তার কথা রাখব। বলুন, আমাকে কি করতে হবে? তুমি অপরূপ সুন্দরী, তোমার রূপের কোনো তুলনা নেই। তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তাহলে সে তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধিরও পরীক্ষা দিতে হবে। যদি তুমি আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব, আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে। না সাধু বাবা, আমার ছোট্ট মেয়েটাকে এত কঠিন প্রশ্নের মুখে ফেলবেন না। আমাদের ক্ষমা করে দিন। না বাবা, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিতে প্রস্তুত। প্রথম প্রশ্ন, এই পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যা দিতে গেলে নিজের এক পয়সাও খরচ হয় না, কিন্তু অন্যের কাছে তার মূল্য অনেক বেশি? হাসি বা দয়া। কারণ একটি মিষ্টি হাসি বা ছোট একটি দয়া মানুষের দিন বদলে দিতে পারে, যার কোনো আর্থিক মূল্য হয় না। বাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী জিনিস কোনটি? ভালোবাসা।
কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকেও জয় করতে পারে। এবার শেষ প্রশ্ন, এমন কোনো ভারী বোঝা আছে যা মানুষ সারা জীবন বহন করে চলে, কিন্তু কাউকে দেখালে সেই বোঝা অর্ধেক হয়ে যায়? মনের কষ্ট বা দুঃখ। মানুষের দুঃখ যখন সে একা বহন করে তখন তা অনেক ভারী মনে হয়, কিন্তু প্রিয় কারোর সাথে ভাগ করে নিলে মনের ভার অনেকটাই হালকা হয়ে যায়। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ে। এ কি, এসব কি হচ্ছে? তার মানে আপনি সাধু বাবা নন? না, আমি কোনো সাধু নই। আমি এই রাজ্যের রাজকুমার। এক জাদুকরের অভিশাপে আমি এই রূপে বন্দী ছিলাম, আর আমার রাজ্যের সমস্ত প্রজারা অদৃশ্য হয়ে গিয়েছিল। তোমার 3টি সঠিক উত্তরের জন্য আমরা সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। আমার রাজ্যের ওপর থেকে সব অশুভ শক্তি দূর হয়ে গেছে। তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু সুন্দরী নও, তুমি অত্যন্ত জ্ঞানীও। তুমি যদি চাও, তুমি আমার রানী হয়ে এই রাজ্যে থাকতে পারো। না রাজকুমার, আপনি এই রাজ্যের রাজকুমার, আর আমার মেয়ে তো সামান্য এক কাঠুরের মেয়ে। আপনার সাথে আমাদের কি যোগ্যতা? আপনি কি বলছেন? আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা অনেক রাজকুমারীর মধ্যেও নেই। আমার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, আর আপনার মেয়ের কারণেই আমরা আজ মুক্ত হয়েছি। তাই আমি চাই সেই হোক এই রাজ্যের রানী। রঘুবীর আর কিছু বলতে পারল না। এরপর রাজকুমার চাঁদনীকে তার রানী করে নিলেন। তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, আর সেই রাজ্য আবার আনন্দ আর হাসিতে ভরে উঠল। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর এমন এমন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।